আচ্ছা, লাস্ট দিন কি কি ডিসকাশন হয়েছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে? मैम এটাই তো নিউক্লিয়ার ফিউশন और সাইট সিলেকশন ফিউশন প্রসেসরে হয়েছিল। টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর এগুলো হয়েছিল তো? হ্যাঁ হুম, ঠিক আছে। আচ্ছা, যেটা বাকি ছিল যেইটুকু পার্ট সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফুয়েলস ইউজড যেগুলো, আর মেরিট আর ডিমেরিট, আর লিস্ট অফ স্টেশনস যেগুলো আছে। তাহলে কনস্ট্রাকশন দিয়ে আমি আজকে স্টার্ট করছি। কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি কি পার্টস থাকছে? ফুয়েল অ্যাসেম্বলি আছে কিছু, যেগুলো আর থাকছে মডারেটর, কুলেন্ট বা কন্ট্রোল রডস, সাপোর্টিং স্ট্রাকচার থাকছে, আর ভেসেল থাকছে, যেগুলো আইদার হরাইজন্টাল বা ভার্টিক্যাল। তো এই পার্টগুলো কি কি সেগুলো আর আমরা একটু ডিটেলসে জেনে নেব। ঠিক আছে, ফুয়েলটা নিয়ে আমি আগের দিন বোধহয় ডিসকাশন করেছিলাম যে ফুয়েল রডে কি থাকে। ফুয়েল রড হচ্ছে জিরকলয় দিয়ে তৈরি করা থাকে। তো সেটার মধ্যে জিরকালয়ের মধ্যে কি থাকে, জিরকালয় যে এলিমেন্ট দিয়ে তৈরি করা থাকে সেগুলোর এলিমেন্টের ভিতরে কিছু কিছু মানে অল্প অল্প করে স্ট্যাক করা থাকে। স্ট্যাক করা থাকে ইন দ্য সেন্স যে ইউরেনিয়াম এলিমেন্ট মানে ইউরেনিয়াম অ্যাটমটা যখন আমরা ঢালবো তো সেই স্ট্যাকের মধ্যে জমা হতে থাকে। ঠিক আছে, ইউরেনিয়াম ডাইঅক্সাইড যখন আমরা ঢালবো এলিমেন্টটা ফিউশনের টাইমে, তখন ওই এলিমেন্টগুলো একটা একটা করে স্ট্যাক হয়ে হয়ে জমা হতে থাকে। তো এবার জিরকানো জিরকোনিয়াম যে অ্যালয়টা আছে, ঠিক আছে, 2 or 4, ঠিক আছে, কি কি দিয়ে তৈরি হয়, কি কি কনসেন্ট্রেশন থাকে তার মধ্যে টিন, আয়রন, নিকেল আর ক্রোমিয়াম। আদার এলস দেন দ্যাট আর কি হতে পারে? ফুয়েল রডটা কি দিয়ে তৈরি থাকতে পারে? বোরন বা গ্যাডোলিনিয়াম। ঠিক আছে, এই বেসিক্যালি এই এলিমেন্ট দিয়ে কেন তৈরি করি আমরা? এই বেসিক্যালি এই এলিমেন্টগুলো বা এই অ্যালয়গুলোকে ইউজ করে থাকি কারণ এটা নিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেসটাকে অনেকটা ফাস্ট করে আর তাড়াতাড়ি ফিশন প্রসেসটা শুরু হয়। তা আগেকার দিনে কি হতো, যখন পুরোনো যে রিঅ্যাক্টরগুলো ছিল, পুরোনো ডিজাইনের রিঅ্যাক্টরগুলোতে ম্যাগনাস গ্যাস কুলড রিঅ্যাক্টর ইউজ করা হতো। ঠিক আছে, ম্যাগনক্স গ্যাস দেখো দেওয়া আছে। ইন সাম রিঅ্যাক্টরস অ্যাজ দ্য ওল্ডার ডিজাইন ম্যাগনক্স গ্যাস কুলড রিঅ্যাক্টরস, ইউরেনিয়াম মেটাল মে বি ইউজড অ্যাজ দ্য ফুয়েল। তো ইউরেনিয়াম মেটালই থাকতো ফুয়েলটাকে ইউজ করার জন্য। ঠিক আছে, ফুয়েল হিসাবে ইউজ করার জন্য। তো ফুয়েল রড বেসিক্যালি কি হয়, ফুয়েল রড ইন্ডিভিজুয়ালি অনেকগুলো টিউবের মতো ভিতরে ইনস্টল করা থাকে। ঠিক আছে, বা অনেক রকমভাবে অ্যাসেম্বল করা থাকে পরপর, যাতে যখন আমি ইউরেনিয়াম অ্যাটমটাকে ঢালছি তখন কি হয় যে এত অনেকগুলো অ্যাসেম্বল করা থাকলে কি হবে, 120 থেকে 900টা অ্যাসেম্বলির মধ্যে আমি ইউরেনিয়ামের প্যালেটগুলো ঢালতে পারবো। আর এক একটা অ্যাসেম্বলির মধ্যে কটা করে ফুয়েল রড থাকছে? এক একটা অ্যাসেম্বলির মধ্যে অন্তত কম করে 200টা করে ফুয়েল রড থাকে, 50 থেকে 200টা। ঠিক আছে, তো এই 50 থেকে 200টা যদি এক একটা ফুয়েল রডের মধ্যে যদি এক একটা অ্যাসেম্বলির মধ্যে যদি এতগুলো করে ফুয়েল রড থাকে তাহলে অনেকটা বড় সাইজের রিঅ্যাক্টর আমরা ইউজ করছি। তো বেসিক্যালি এক একটা রিঅ্যাক্টর কত হাইটের হয়? জেনারেলি 12 থেকে 15 ফিট হাইয়ের রিঅ্যাক্টর ইউজ করা হয়, রিঅ্যাক্টর কোরগুলো। তো ওটা হয়ে যাচ্ছে আমাদের ফুয়েল অ্যাসেম্বলির পার্টটা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বেসিক্যালি আমরা জিরকানোয়াম, ঠিক আছে, জিরকোনিয়াম মেটালটাকে ইউজ করছি। ঠিক আছে, অ্যালয়টাকে ইউজ করছি, যেটা বেসিক্যালি কি কি তৈরি করা হয় অ্যালয়টাকে? একটা হচ্ছে আয়রন, নিকেল, ক্রোমিয়াম আর নিকেল। ঠিক আছে, এছাড়া আর কি থাকতে পারে? ফুয়েলের মধ্যে বোরনও থাকতে পারে, গ্যাডোলিনিয়াম থাকতে পারে। এই অ্যালয়গুলোকে আমরা কেন ইউজ করছি? যাতে ব্যবহার করলে এইগুলো আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন যে যখন প্রসেসটা স্টার্ট হবে সেটা অনেকটা হেল্প করে। ঠিক আছে, প্রসেসটা তাড়াতাড়ি করতে আর কন্ট্রোল করতে হেল্প করে। আর ফুয়েল রড হচ্ছে আমাদের যে ফুয়েল রডগুলো আমরা ইউজ করছি সেগুলো অনেক রকমভাবে অ্যাসেম্বল করা থাকে। ঠিক আছে, অনেক প্রকারে। এবারে অ্যাসেম্বলগুলো জেনারেলি যেই সাইজ হয় তত হচ্ছে 6 থেকে 10 ইঞ্চি সাইজ হয় এক একটা অ্যাসেম্বলের। তো কি করে, তো এই অ্যাসেম্বল যদি আমরা মানে জেনারেলি 120 থেকে 900টা ফুয়েল অ্যাসেম্বল করা থাকে, ফুয়েল রড অ্যাসেম্বল করা থাকে। আর
তার মধ্যে এই অ্যাসেম্বলির মধ্যে এক একটা অ্যাসেম্বলির মধ্যে আমাদের 50 থেকে 200টা ফুয়েল রড ইনস্টল করা থাকে। এর ফলে কি হয়, যখন রিঅ্যাক্টর কাজ করবে, মানে যখন মানে নিউক্লিয়ার ফিশন প্রসেসটা স্টার্ট হবে, অনেকগুলো অ্যাসেম্বলির মধ্যে আমাদের ফিশন প্রসেসটা হচ্ছে, তো এর ফলে কি হচ্ছে, আমাদের প্রসেসিংটা অনেক ফাস্ট হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাকশনটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, যার ফলে আমরা নাম্বার অফ ফুয়েল রড বা অ্যাসেম্বল টিউবস অনেকটা বাড়িয়ে দিচ্ছি। আর রিঅ্যাক্টরের সাইজ কত হচ্ছে, জেনারেলি রিঅ্যাক্টর কোরের সাইজ থাকে 12 ফিট থেকে 15 ফিট। এটা হয়ে যাচ্ছে আমাদের ফুয়েল রড বা ফুয়েল অ্যাসেম্বলির ডেসক্রিপশন। নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে মডারেটর। মডারেটর কি হয়, মডারেটরের কাজ হচ্ছে বেসিক্যালি স্লো ডাউন করে দেয়। কাকে স্লো ডাউন করে দেয়, যখন আমরা নিউট্রন যেটা দিয়ে আমরা বোম্বার্ডমেন্ট করছি, মানে ইউরেনিয়ামের যখন রিয়াকশন স্টার্ট হচ্ছে, বোম্বার্ডমেন্ট করছি যখন নিউট্রন দিয়ে, তখন কি হয়, একটা অ্যামাউন্ট অফ হিট এনার্জি প্রডিউস হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি। তো মডারেটরটাকে আমরা কি হিসাবে ইউজ করতে পারি, একটা কুলেন্ট হিসাবে, যে যাতে মানে রিঅ্যাক্টরের ভিতরটা কিছুটা পরিমাণে অতটা গরম না হয়, একটু ঠান্ডা হয়। তো এবার যখন হাই এনার্জি প্রডিউস হচ্ছে, হিট এনার্জি, সেটাকে কুল করার জন্য আমরা মডারেটরটাকে ইউজ করছি। তো এবার ম্যাটেরিয়ালের মধ্যে কি, মানে কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে মডারেটর, মডারেটর তৈরি হয়ে থাকে ওয়াটার বা হেভি ওয়াটার। হেভি ওয়াটারের ফর্মুলা হচ্ছে D2O, ঠিক আছে, ওয়াটার, হেভি ওয়াটার আর গ্রাফাইট। এবার হচ্ছে ওয়াটার বেসিক্যালি অনেক পরিমাণে আমরা নেচার থেকে পাই, আর এটা ইনএক্সপেন্সিভ, কারণ এটা ফ্রি অফ কস্ট। আমরা একটা যদি বড় নদীর সামনে যদি জিনিসটাকে ইনস্টল করি, সেখান থেকে আমরা প্লেন্টি অ্যামাউন্ট অফ ওয়াটার পেতে পারি। তো ওয়াটারটাকে বেসিক্যালি অ্যাজ কুলেন্ট বেশিরভাগ সময় ইউজ করা হয়। তো এই কি করে বেসিক্যালি, মানে এটা জল হচ্ছে এটা খুব ভালো মেটেরিয়াল, যে মডারেটিং যে প্রসেসটা সেটা চালনা করার জন্য আমরা যে নিউট্রনটাকে ঠান্ডা করছি যখন বোম্বার্ডমেন্ট হচ্ছে, তো এই ফুয়েল রড বা এই মডারেটর রডটাকে আমরা সেটাকে এনরিচ করতে সাহায্য করছে, মডারেটরটাকে ঠান্ডা মানে রাখতে সাহায্য করছে, মানে প্রসেসটা যাতে তাড়াতাড়ি মানে কুল ডাউন করে। তো মডারেটরকে সবচেয়ে বেশি সাপোর্ট কে দিচ্ছে, জল, ঠিক আছে। হেভি ওয়াটারও আমরা ইউজ করতে পারি জলের পরিবর্তে, কিন্তু হেভি ওয়াটার একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে। গ্রাফাইটও জলের থেকে তুলনায় অনেক বেশি ভালো, কিন্তু কি হয়, গ্রাফাইট যদি বেশি ইউজ করে তাহলে একটা এক্সপোজারের জন্য একটা, মানে গ্রাফাইটের যে গ্যাসটা, গ্রাফাইট ইউজ করলে যে একটা এফেক্ট পড়বে, ঠিক আছে, সেটা রেডিয়েশন বা কোনো কিছুর সাথে যে নিউক্লিয়ার মেটেরিয়ালগুলো যখন ফিশন হচ্ছে, তখন কি হয়, গ্রাফাইটের সাথে মিক্স আপ করে একটা রেডিয়েশনের বাজে এফেক্ট পড়তে পারে। তো সেই জন্য গ্রাফাইটটাকে একটুই মানে মানে কমই ইউজ করা হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের জলটাকেই বেশি ইউজ করছি আমরা, ন্যাচারাল সোর্স অফ ওয়াটারটাকে বেশি প্রেফার করছি ওভার হেভি ওয়াটার অ্যান্ড গ্রাফাইট। তো মডারেটরের কাজ হচ্ছে বেসিক্যালি টু অ্যাক্ট অ্যাজ আ কুলেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কুলেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুলেন্টে কি, কুলেন্টে হচ্ছে ইউজ টু রিমুভ দ্য হিট ফ্রম দ্য ফুয়েল রড ডিরেক্টলি ইফ দ্য moderator and coolant are the same material. In case where a separate moderator is used, coolant tubes are routed through the moderator, removing from the moderator directly and fuel rods directly or indirectly. কি বলতে চাইছে, মডারেটর তো এমনিতে একটা কুলেন্ট হিসেবে কাজ করছে, আর কি হিসেবে কাজ করে, এই নিউট্রন যখন বোম্বার্ডমেন্ট করে নিউক্লিয়ার ফিশন প্রসেসে, তখন কি হয়, যে নিউট্রনের যে স্পিডটা, সেটা মডারেটরটা মানে স্লো ডাউন করে দেয়, স্পিডটা, নিউট্রনের স্পিডটাকে স্লো ডাউন করে দেয়। তো দুরকম কাজে মডারেটরকে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। আর ইন কেস যদি মডারেটরের সাথে এক্সট্রা আরেকটা কুলেন্ট, আলাদা করে কুলেন্টের জন্য ব্যবস্থা থাকে, তখন কুলেন্ট কি করে, যে ফুয়েল রড থেকে যে হিটটা জেনারেট হচ্ছে নিউক্লিয়ার ফিশন প্রসেস যখন চালু হচ্ছে, সেই হিটটাকে ডিরেক্টলি রিমুভ করছে। তো আমরা যদি সেপারেট কোনো মডারেটর ইউজ করে থাকি অ্যাপার্ট ফ্রম কুলেন্ট টিউবস, তখন কুলেন্ট টিউবসের মধ্যে দিয়ে, ঠিক আছে, ওই নিউক্লিয়ার ফিশনের হিটটাকে রিমুভ করতে কুলেন্টটা সাহায্য করে। তো এখানেও সেম জিনিস, মানে ওটাকেই মানে মডারেটরের একটা ভাগ করে দিয়েছে, যে মডারেটরের মধ্যে কুলেন্টটাকে না রেখে আমি আলাদা করে একটা কুলেন্ট টিউব ইনস্টল করছি। তো কুলেন্টের মধ্যে আমরা কি ইউজ করব, এই ওয়াটার বা হেভি ওয়াটার, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা ইউজ করছি। এগুলো একটা আলাদা পার্ট, মানে হচ্ছে মডারেটরের মধ্যে যদি আমি চাই যে মডারেটর দুটো পারফরমেন্স দেবে না, শুধু অ্যাজ নিউট্রনের স্পিডটাকে স্লো ডাউন করবে, আর আমি কুলেন্ট হিসেবে আলাদা করলো মেটেরিয়ালকে ইউজ করবো, কুলেন্ট বলে একটা আলাদা পার্টকে আমি
ইনস্টল করবো অ্যাপার্ট ফ্রম মডারেটর, তাহলে তখনই আমরা কুলেন্টটাকে আলাদা করে তৈরি করে আমরা মডারেটরের সাথে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো সেখানে সেম কাজটাই হচ্ছে, জাস্ট মডারেট থেকে সেপারেট হয়ে যাচ্ছে। মডারেটর যে ফাংশনটা দুটো একসাথে করছিল, কুলেন্ট যদি আমি তৈরি করে রাখি আলাদা করে, তাহলে মডারেটরের কাজ হবে শুধু নিউট্রনটাকে স্লো ডাউন করা, আর কুলেন্টের কাজ হবে যে হিট এনার্জি যেটা জেনারেট হচ্ছে নিউক্লিয়ার ফিশন প্রসেসের জন্য সেটাকে ঠান্ডা করা। আচ্ছা, নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল রড, ঠিক আছে। কন্ট্রোল রড ইউজ টু রেগুলেট দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার in the reactor while the reactor is operating, মানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ইন দ্য রিঅ্যাক্টর। তাহলে কন্ট্রোল হচ্ছে কি পাওয়ার, পাওয়ার বলতে এখানে যখন আমি নিউক্লিয়ার ফিশন প্রসেস স্টার্ট করছি তখন কি হচ্ছে, যে পাওয়ার মানে যে হিট অ্যামাউন্ট অফ হিট এনার্জি যেটা জেনারেট হচ্ছে আমার রিঅ্যাক্টরের ভিতরে, এবার কন্ট্রোল রড কি করবে, এই নিউক্লিয়ার ফিশন প্রসেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। যে চেইন রিয়াকশন যেটা হবে, কন্টিনিউয়াস যে চেইন রিয়াকশন, সেটাকে কে কন্ট্রোল করবে, আমাদের কন্ট্রোল রড। তো এবার যখন রিঅ্যাক্টর অপারেট করছে, নিউক্লিয়ার ফিশন প্রসেসটা যখন স্টার্ট হচ্ছে, তখন কি করবে, যে কন্ট্রোলার দেখবে যে যদি এক্সেসিভ চেইন রিয়াকশন হতে থাকে, তাহলে রিঅ্যাক্টরের ভিতরে অ্যামাউন্ট অফ হিট এনার্জি মানে কনস্ট্যান্টলি অ্যাকর্ডিং টু চেইন রিয়াকশন বাড়তে থাকবে। তো সেটা যদি একটা লিমিটের বাইরে না চলে যায়, সেটাকে বেসিক্যালি কন্ট্রোল করবে আমাদের কন্ট্রোল রড। এবার হচ্ছে দ্য মোস্ট, এরপরে কি আছে লেখা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ টু ইনসার্ট টু শাট ডাউন অর স্টপ দ্য নিউক্লিয়ার ফিশন প্রসেস ওয়েন রিকোয়ার্ড। তাহলে কন্ট্রোল রড কিন্তু যখন দেখবে যে আমার যে অ্যামাউন্ট অফ পরিমাণে আমার হিট এনার্জি দরকার, সেটা যদি অ্যাকর্ডিং টু দ্যাট ভ্যালু আমার জেনারেট হয়ে যায়, তারপর যাতে ফার্দার আর রিয়াকশন না হয়, সেটাকে যাতে শাট ডাউন করতে পারে বা স্টপ করতে পারে, সেটা কন্ট্রোল রড দিয়ে আমরা করতে পারি, সেটা কন্ট্রোল রডই কন্ট্রোল করবে। An automatic control system or the operator can initiate the shutdown। তাহলে একটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেম এই জিনিসটাকে ম্যানেজ করে, কন্ট্রোল রডের ফাংশনটাকে, ঠিক আছে। এইবার কি কি থাকে দেখো, ইন সাম রিঅ্যাক্টরস অল রডস 29 to 100 plus depending on reactor size may insert in as a short time as 2 seconds. The control rods are made up of materials that quickly stop the nuclear reaction by absorbing the neutrons। তাহলে কন্ট্রোল রড কি করে আমাদের নিউক্লিয়ার রিয়াকশনটাকে স্টপ করছে, যে নিউট্রন যেগুলো বোম্বার্ডমেন্টে হেল্প করছে, মানে নেক্সট চেইন রিয়াকশনের জন্য যে জেনারেটগুলো হচ্ছে, নিউট্রনগুলোকে যদি কনস্ট্যান্টলি অ্যাবজর্ব করতে থাকে, তখন বোম্বার্ডমেন্টের জন্য আর কোনো নিউট্রন পাবে না নেক্সট নিউক্লিয়ার এলিমেন্ট, তখন অটোমেটিক্যালি চেইন রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। তার ফলে কি হবে, চেইন রিয়াকশন বন্ধ হয়ে গেলে নিউক্লিয়ার ফিশন প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে, এর ফলে আর কোনো রকম বোম্বার্ডমেন্ট বা নিউক্লিয়ার ফিশন প্রসেস আর চালু হচ্ছে না। তাহলে that is the materials divert the neutrons from being absorbed or causing fissions in the fuel. Materials used include boron carbide, silver, indium, cadmium and hafnium। তাহলে কোন কোন মেটেরিয়াল দিয়ে আমরা নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করছি নিউক্লিয়ার ফিশন প্রসেসটাকে বন্ধ করার জন্য, একটা হচ্ছে বোরন কার্বাইড, একটা সিলভার, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম অ্যান্ড হাফনিয়াম, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কন্ট্রোল রডের কাজ। আচ্ছা, সাপোর্টিং স্ট্রাকচার, সাপোর্টিং স্ট্রাকচারটা কি, সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে ইউজ টু কিপ দ্য ফুয়েল রিজিড আইদার হরাইজন্টালি অর ভার্টিক্যালি ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক ডিজাইন। Also is used to direct a uniform or optimum flow distribution through the reactor. সাপোর্টিং স্ট্রাকচার কি কাজ হচ্ছে, সাপোর্টিং স্ট্রাকচারের কাজ কি, যে যখন আমি ফুয়েল রড যেগুলো আমার আছে সেইগুলোকে আমি স্ট্রাকচার ওয়াইজ মানে হরাইজন্টালি রাখবো না ভার্টিক্যালি রাখবো, ঠিক আছে, কার উপর ডিপেন্ড করবে, যে ডিজাইনটা কি আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডিজাইনের উপর বেস করে আমি রডটাকে ভার্টিক্যালি ইনস্টল করব না হরাইজন্টালি ইনস্টল করব, সেটার উপর বেস করে সাপোর্টিং স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করছি। আর কি করছে, এই যে ডিস্ট্রিবিউশন মানে ফ্লো, মানে যে হিট এনার্জি যেটা ফ্লো করবে সেই ডিস্ট্রিবিউশনে হেল্প করছে। রিঅ্যাক্টরের মধ্যে যে হিট এনার্জি জেনারেট হবে সেটা তো টিউবের মধ্যে দিয়ে ফ্লো করবে, তো সেই টিউবগুলোর মধ্যে দিয়ে হিট এনার্জি যে ফ্লো করবে সেটাই হেল্প করছে এই সাপোর্টিং স্ট্রাকচারগুলো। আচ্ছা, লাস্ট কি আছে, ভেসেল ইউজ টু হোল্ড the fuel, moderator, coolant and supporting structure. Normally these are able to sustain high pressures. Thickness of the vessel depends on the pressure to vessel is subject to। তাহলে কি কি হেল্প করছে,
এই ভেসেলের কাজ হচ্ছে এই ফুয়েল বা মডারেটর বা কুলেন্ট যে স্ট্রাকচারগুলো পরপর আছে, যে রডগুলো আছে, ঠিক আছে, সেইগুলোকে ধরে রাখার। তাহলে এইগুলো সাপোর্টিং স্ট্রাকচার যেগুলো আছে বা কুলেন্ট বা মডারেটর যেগুলোকে আমরা ব্যবহার করতে থাকছি, সেইগুলোকে ধরে কে রাখছে? ভেসেল। ঠিক আছে, এই সাপোর্টিং স্ট্রাকচারগুলোকে ধরে রাখার জন্য তো কাউকে দরকার, তো ধরে রাখছে বেসিক্যালি আমাদের ভেসেল। তাহলে থিকনেস কতটা ডিপেন্ড করবে? ভেসেলের থিকনেস কার উপর ডিপেন্ড করছে? যে কতটা প্রেসার দেওয়া হচ্ছে, ঠিক আছে, কত পরিমাণে সাপোর্টিং স্ট্রাকচারকে ধরে রাখতে হচ্ছে ভেসেলকে, সেই সেটার উপর ডিপেন্ড করে আমরা ভেসেলের থিকনেসটা বাড়াই বা কমাই, মানে ডিজাইন করি রাদার। ঠিক আছে, তো থিকনেস অফ ভেসেল ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য amount of or size of the supporting structure that is being used inside the reactor. তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভেসেলের কাজ। তাহলে বেসিক্যালি আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি কি পার্ট থাকছে? ফুয়েল অ্যাসেম্বলি, moderator, coolant, control rod, supporting structure আর ভেসেল দ্যাট ক্যান বি আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফুয়েলস ইউজড ইন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। আচ্ছা, এটা ছাড়ো, এবার বলো এটার মধ্যে বুঝতে কোনো রকম প্রবলেম আছে কিনা, এই কনস্ট্রাকশন আর ওয়ার্কিং অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে। আচ্ছা অর্ণব, ম্যাম, মডারেটর যেহেতু কুলেন্টের হিসাবে কাজ করছে, তো এক্সট্রা কুলেন্ট লাগানোর প্রয়োজনটা কি আলাদা না, করে? যদি সাপোজ কোনো একটা রিঅ্যাক্টরে যদি আমি কুলেন্ট মানে শুধু মডারেটরকে চাইছি না কুলেন্ট হিসাবে কাজ করুক, আমি চাইছি মডারেটর জেনারেলি কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে যে যে নিউট্রন যেটা আমার লাগবে নিউক্লিয়ার ফিশন প্রসেসের জন্য, সেই নিউট্রনের স্পিডটাকে স্লো ডাউন করা। ঠিক আছে, আর অ্যাপার্ট হ্যাঁ ফ্রম ম্যাম। দ্যাট কুলেন্ট হিসাবেও আমি কাজ করতে পারি। এবার আমি কি চাইছি, এই যে এই একটা মেটেরিয়ালের মধ্যে দুটো ফাংশন, আমি চাইছি মডারেটরটা শুধু এবার আমি কাজে লাগাবো শুধু নিউট্রনের স্লো ডাউন প্রসেসিং এ ফোকাস করবে, আর আলাদা আমি একটা মেটেরিয়াল তৈরি করব কুলেন্ট হিসাবে, যে শুধু মানে হিট এনার্জিটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হবে। তো আমি একটা মেটেরিয়ালকে দুটো ভাগে ভাগ করে নাম করে দিচ্ছি, একটা মডারেটর একটা কুলেন্ট। সেজন্য দেখো কুলেন্টে লেখা আছে যদি আমার ইনকেস মনে হয়ে থাকে যেখানে মডারেটরটা শুধু একটা ফাংশন চালাবে, একটা ফাংশনই পারফর্ম করবে, আর রিমেনিং ফাংশন অন্য একটা মেটেরিয়াল চালাবে যেটাকে আমরা বলবো কুলেন্ট হিসাবে, তখনই আমরা আলাদা করে কুলেন্ট ডিজাইন করে সেই রিঅ্যাক্টরে ইনস্টল করছি। ঠিক আছে, ওকে ম্যাম। ঠিক আছে, দুটোকে মানে সাপোজ এক মানে মানে সাপোজ মডারেটরের ফাংশনটা যদি আমি দুটো কাজ করাই, মানে 2 in 1 যদি হয়ে যায়, এবার আমি চাইছি দুটো আলাদা 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 মেটেরিয়াল হবে, মডারেটর শুধু স্লো ডাউন করবে, কুলেন্ট শুধু ঠান্ডা করবে, তখন ওটাকে ভাগাভাগি করে দিচ্ছে, সেটা অ্যাকর্ডিং টু মানে রিঅ্যাক্টরের রিকোয়ারমেন্ট বা ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, এবার ধরো যেই রিঅ্যাক্টরে আমার ধরো জায়গাটা আমার খুব পরিমাণে ছোট রাখতে হবে, ঠিক আছে, আমি বেশি সাইজ বাড়াতে পারবো না, যে রিঅ্যাক্টরে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ স্পেসের মধ্যে করতে হবে, তখন কি কুলেন্ট বেশি ইনস্টল করা যাবে না, তখন মডারেটর কি কুলেন্ট হিসাবে কাজ করাতে হবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো পরিমাণে জায়গা বা স্পেস বেশি থাকে, যেখানে রিঅ্যাক্টরটা একটা হিউজ সাইজের, আমি লিমিটেড এরিয়ার থেকেও একটু বড় এরিয়ায় আমি মানে কনস্ট্রাকশন করতে পারি বা ইনস্টল করতে পারি, সেই জায়গায় আমি মডারেটরের সাথে কুলেন্টে আমি ব্যবহার করব বা ইনস্টল করব, ডিজাইন করব। ঠিক আছে, আর খরচও তো ম্যাম বেশি দুটোকে আলাদাভাবে ইউজ করার। হ্যাঁ হ্যাঁ, করা হয় তো, করা হয়। ঠিক আছে, বড় বড় যে এরিয়ায় যেই যে বাইরে যেই প্ল্যান্টগুলোকে ইউজ করা হয় নিউক্লিয়ার, অনেক জায়গায় এরকম এরিয়া বড় থাকলে তখন কুলেন্ট গুলোকে ভাগ করে দেওয়া হয়। তাহলে কি হয় ব্যাপারটা, যদি আলাদা করে দিই তাহলে আরেকটা সুবিধা কি বলতো, যদি কোনো রকম সাপোজ কাজ করতে করতে সাপোজ মডারেটর দুটো ফাংশন পারফর্ম করতে করতে যদি মডারেটরটা সাপোজ ইনকেস কোনো রকম ড্যামেজ হলো সাপোজ, ঠিক আছে, কারণ একটা একটা মেশিন মানে একটা ডিভাইস দুটো জিনিস পারফর্ম করছে, কোনো কারণে যদি আমার কোনো রকম ড্যামেজ হয়, তাহলে একসাথে কিন্তু দুটো ফাংশন বন্ধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে দুটো মেটেরিয়ালকে যদি আমি ভাগ করে দিই, একটা একটা আলাদা পারফরমেন্স আর ক্যারেক্টারিস্টিক্স, তাহলে কিন্তু প্রেশারটা ওই ডিভাইসের উপর কম পড়ে। হ্যাঁ সেই হিসাবে হ্যাঁ, তাহলে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু মানে 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 হয়তো কুলেন্ট আলাদা করে রাখতে পারে বা ইনস্টল করতে গেলে আমার হয়তো কিছুটা অ্যামাউন্ট অফ এক্সপেন্স বাড়ছে, কিন্তু আমার লাইফ স্প্যান অফ সবকটা মেটেরিয়ালের কিন্তু মানে বাড়ছে, লাইফ স্প্যান যেগুলো আমার এই মডারেটরের লাইফ স্প্যান বা কুলেন্টের লাইফ স্প্যান অনুযায়ী যদি আমি রিঅ্যাক্টরের সাইড থেকে দেখি বা ইনস্টলমেন্টের সাইড থেকে দেখি, সেখানে কিন্তু আমার হিউজ অ্যামাউন্ট অফ মানে লাইফ স্প্যান বাড়ছে সেই এলিমেন্ট গুলো। ঠিক আছে, মানে আমি বহু বছর জিনিসটাকে ইউজ করতে পারবো আর ড্যামেজ হওয়ার চান্সেসও কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, আর এটা হচ্ছে অর্ণব জয়েন করেছে, দাঁড়াও রূপম, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি রূপম।
আচ্ছা, দুটো নিয়ে আছে, জয়েন করেছে এখানে। আচ্ছা, তাহলে আর কিছু, আর কারোর কোয়েশ্চেন আছে রিগার্ডিং কনস্ট্রাকশন? দেখে নাও একবার, কোনো রকম কোয়েশ্চেন থাকলে, কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো। দেখে নাও, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে দেখে নাও, পড়ে নাও একবার, জায়গাটা পড়ে নাও ভালো করে। मैम सपोर्टिंग स्ट्रक्चर बोले देना मैम आपको। সাপোর্টিং স্ট্রাকচার, আচ্ছা, সাপোর্টিং স্ট্রাকচার কি হচ্ছে? সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে এই যে হিট এনার্জি যেটা জেনারেট হচ্ছে, ঠিক আছে, আমরা নিউক্লিয়ার ফিশন প্রসেস করে যে হিট এনার্জিটা জেনারেট করছি না, এবার কি হয়, সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে মানে ছোট ছোট টিউব ফর্মে থাকে, ঠিক আছে, ছোট ছোট টিউবের ফর্মে থাকে, যেগুলোকে মানে মানে রড হিসাবে থ্রু আউট দ্য রিঅ্যাক্টর আমরা ডিজাইন করি, ঠিক আছে, চারিপাশে ভিতরে এই সাপোর্টিং স্ট্রাকচারগুলোকে টিউব হিসাবে ডিজাইন করা হয়, টিউবের মতো করে ইনস্টল করা হয়। এবার কি হয়, এবার ডিজাইন বেসিসে এই টিউবগুলো যখন ভিতরে এনসার্কেল করছি, তখন রিঅ্যাক্টরের যে পরিমাণ ধরো তোমার হিট এনার্জি জেনারেট হচ্ছে, সেটা কি করে, এই টিউবগুলো এই যে হিটটা ইউনিফর্ম ওয়েতে, যদি ইউনিফর্মলি আমি ডিজাইন করে থাকি, রাখি টিউবগুলোকে সাপোর্টিং স্ট্রাকচার, মানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে যে ধরে থাকছে, কি হয়, ইউনিফর্ম ডিজাইনের ক্ষেত্রে আমার যে প্রসেসিংটা ভিতরে হচ্ছে রিঅ্যাক্টরে, সেটা ইউনিফর্মলি হিট এনার্জিটা ডিস্ট্রিবিউট করতে সাহায্য করছে। ধরো এই রিঅ্যাক্টরটাকে আমাকে ডিজাইন করতে গেলে তো একটা ভিতরে বা বাইরের সাপোর্টিং একটা কিছু এলিমেন্ট লাগবে, যে ভিতরের মানে এলিমেন্টগুলোকে ধরে রাখবে, বা রিঅ্যাক্টরটাকে ধরে রাখার জন্য যে এতগুলো টিউব আমরা ইউজ করছি, ঠিক আছে, সাপোর্ট হিসাবে। তো সেটা যদি ইউনিফর্ম ডিজাইন না হয়, তাহলে তো রিঅ্যাক্টরে একটা নন ইউনিফর্ম শেপে চলে আসবে, কারণ আমরা বলেছিলাম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর একটা কিরকম শেপে হয়, জেনারেলি একটা ডোম শেপ হয়, উপরটা সার্কুলার হয়, তাই তো, উপরটা সার্কুলার হয়, মানে একটা ক্যাপসুল, হাফ ক্যাপসুলের মতো শেপটা হয়, ঠিক আছে। তো এইবার এই টিউবগুলোকে দিয়ে যখন আমি এনসার্কেল করছি সাপোর্টিং স্ট্রাকচার হিসাবে, তাহলে কি হচ্ছে, এই প্রসেস যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনে, সেটা থ্রু আউট ইউনিফর্মলি আমি ডিস্ট্রিবিউট হচ্ছে, হিট এনার্জিটা ভিতরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে। নাহলে কি হবে, যদি ভিতরে আমি টিউবগুলোকে প্রপারলি ইনস্টল না করে থাকি, সাপোর্টিং স্ট্রাকচারটা যদি মানে এনসার্কেল না করে থাকি, তাহলে কি হবে, শেপটা একটা অদ্ভুত রকম শেপ হবে, মানে কিছু জায়গায় পরিমাণটা নন ইউনিফর্ম হয়ে গেলে কি হবে, হিট এনার্জি কিছুটা জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, কিছু জায়গায় নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। এর ফলে কি হবে, যে অ্যামাউন্ট অফ আমার আউটপুট দরকার বা যে অ্যামাউন্ট অফ আমার স্টিম দরকার, সে কি প্রপার অ্যামাউন্ট অফ স্টিম কিন্তু আমি আউটপুটে পাবো না, কারণ নন ইউনিফর্ম কোনো এলিমেন্ট যদি আমি ইউজ করে থাকি, তাহলে তার থেকে কি ভ্যালু পেতে পারি, নন ইউনিফর্ম ভ্যালুই পাবো, মানে এক্সাক্ট ভ্যালু কিন্তু এক্সাক্ট ভ্যালু অফ হিট কিন্তু আমি পাবো না ফ্রম দ্য রিঅ্যাক্টর। তো সেই জন্য কি করা থাকে, যে কোনো ডিজাইন, সেটা রিঅ্যাক্টরের ক্ষেত্রে হোক বা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হোক, একটা পার্টিকুলার শেপ, নন ইউনিফর্ম শেপে সেটাকে আনার জন্য আমরা সাপোর্টিং স্ট্রাকচারগুলোকে ইউজ করে থাকি। তো বেসিক্যালি আমরা যখন রিঅ্যাক্টরটাকে একটা সার্কুলার বা অলমোস্ট ডোম শেপ বা ক্যাপসুল শেপে যখন তৈরি করছি, তখন আমরা কি করব, এই টিউবগুলোকে এনসার্কেল করে দিই ভিতরে অ্যাজ সাপোর্টিং স্ট্রাকচার, ঠিক আছে। हाँ मैम। হ্যাঁ, তো ওই জন্যই বলছে যে আইদার হরাইজেন্টালিও রাখা যেতে পারে বা ভার্টিক্যালি রাখা যেতে পারে। হরাইজেন্টালি মানে হচ্ছে মানে অ্যালং এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যালি বলতে হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ওটা, হ্যাঁ, তাহলে ডোম শেপটা প্রপারলি আসবে, ডোম যে শেপটা সেটা প্রপারলি আসলে ইউনিফর্মলি হিটটা ডিস্ট্রিবিউট হবে বা ইউনিফর্মলি ফাংশনটা চলবে, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও, আর আর কারো যদি কোনো রকম ডাউট থাকে।
তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে এই যে ফুয়েল রডে যেরকম অনেকগুলো অ্যালয়ের নাম দিয়ে দিয়েছে না, জিরকোনিয়াম কি কি দিয়ে তৈরি, এগুলো অনেক সময় এমসিকিউ তে আসে, তো এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। আর কারোর কোনো ডাউট আছে? তাহলে আমি নেক্সট পার্টে যাব। ফুয়েল আছে, ফুয়েলটা পড়িয়ে দিই, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাকি আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট পার্ট হচ্ছে ফুয়েলস ইউজড ইন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। আচ্ছা, ফুয়েল বলতে এখানে কি আমরা ইউজ করে থাকতে পারি জেনারেলি, এটা নিজেরাই বলতে পারবে, বলো। নিউক্লিয়ার ইউরেনিয়াম হ্যাঁ, ইউজ করা হয়। হ্যাঁ, বেসিক্যালি আমাদের এখানে ইউরেনিয়াম ইউজ করা হয়। আমাদের তো ফুয়েল এজ সাচ বলতে এখানে নিউক্লিয়ার এলিমেন্ট, যেটাকে আমরা চেন রিঅ্যাকশনের মাধ্যমে হিট এনার্জি জেনারেট করছি, তো ইউরেনিয়ামই বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। তাহলে ইউরেনিয়াম হচ্ছে বেসিক্যালি দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ফুয়েল বাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ইউজ সার্টেন টাইপ অফ ইউরেনিয়াম। এবার ইউরেনিয়ামের অনেকগুলো ভাগ আছে অ্যাকর্ডিং টু মাস নাম্বার, ইউরেনিয়াম 232, ইউরেনিয়াম 235, অনেকগুলো আইসোটোপ এরকম অনুযায়ী অনেকগুলো মাস নাম্বারে ভাগ করা থাকে। তো কোন টাইপের ইউরেনিয়ামটাকে আমরা বেসিক্যালি ইউজ করে থাকি? ইউরেনিয়াম 235। ঠিক আছে? কেন মানে 235টাকে কেন মাস নাম্বার যেটা সেটাকে ব্যবহার করছি? কারণ যখন আমি ওটাকে ফিশন প্রসেসে কাজে লাগাবো তখন ওটা ইজিলি স্প্লিট হতে সাহায্য করে। মানে ইজিলি ইউরেনিয়াম 235টা এতটাই মানে অ্যারেঞ্জমেন্টটা এতটাই আনস্টেবল থাকে যে সামান্য পরিমাণ নিউট্রন ধাক্কা মারলেই তখন ওটা ইজিলি স্প্লিট আপ করে যায়, খুব তাড়াতাড়ি স্প্লিট আপ করে নেক্সট ফিশন বা নেক্সট চেন রিয়াকশনের জন্য তাড়াতাড়ি আরেকটা লাইটার এলিমেন্ট জেনারেট করে। তো ইউরেনিয়াম 235, এই নাম্বারটা মনে রাখবে, হ্যাঁ, 235 কি আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। ইউরেনিয়াম হচ্ছে বেসিক্যালি 100 times more common than silver. U235 is relatively rare at just over 0.7% of natural uranium. তো বলতে চাইছে যে সিলভারের থেকে ইউরেনিয়ামকে আমরা 100 গুণ বেশি কমন এলিমেন্ট হিসেবে ইউজ করে থাকি। আর ইউরেনিয়াম 235 হচ্ছে ন্যাচারাল ইউরেনিয়ামের থেকে 0.7% রেয়ার এলিমেন্ট। ঠিক আছে, ন্যাচারাল ইউরেনিয়াম যেটা আমরা পেয়ে থাকি সেই পরিমাণ থেকে আমরা ইউরেনিয়াম 235 হচ্ছে সব থেকে রেয়ার এলিমেন্ট ন্যাচারাল ইউরেনিয়ামের তুলনায়। তাহলে ইউরেনিয়াম 235 বেসিক্যালি আমরা এখানে ফুয়েল হিসেবে ইউজ করতে পারছি। আচ্ছা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস বলতে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ কি কি হতে পারে? অ্যাডভান্টেজ কি কি হতে পারে? ম্যাম এখানে এক্সট্রা করে কোনো ফুয়েল লাগছে না, মানে হুম, আলাদা প্রাকৃতিক। হুম, একদম। বেসিক্যালি আমাদের যেহেতু এক্সট্রা করে আলাদা কোনো রকম ফুয়েল লাগছে না, যেমন আমরা থার্মাল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে কি হতো, কোল বা কোল। আদার, হ্যাঁ, কোল টোল বা আদার এলিমেন্ট যেগুলো লাগতো, তো সেই পরিমাণে আমরা কি করছি যে এখানে ফুয়েলের অ্যামাউন্টটা অনেকটাই কমে যাচ্ছে, যার ফলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, ঠিক আছে, সেটা অনেকটা মানে কস্ট এক্সপেন্সটা অনেকটা কাট আউট হয়ে যাচ্ছে। তারপর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু স্পেস অনেকটা কম লাগে কম্পেয়ার টু আদার পাওয়ার স্টেশন। ঠিক আছে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেহেতু স্পেস কম লাগছে সেখানে একটা এক্সপেন্স কস্ট কমে যাচ্ছে। তারপর রানিং চার্জ যেটা মানে পাওয়ার প্ল্যান্ট চালাতে যে খরচাটা লাগছে, ঠিক আছে, সেখানেও যেহেতু কম পরিমাণে ফুয়েল ব্যবহার করছি, তো সেখানে বাল্ক অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিক এনার্জি সে কনজিউম করছে না, তার ফলে আমার সেখানে একটা ইলেকট্রিক এক্সপেন্স যেটা হয় সেটা কমে যাচ্ছে। তাহলে আরেকটা কি,
আরেকটা হচ্ছে আমরা প্রচুর অ্যামাউন্ট অফ এই নিউক্লিয়ার রিয়াকশন করে আমরা প্রচুর অ্যামাউন্ট অফ হিট এনার্জি জেনারেট করছি, যেটা ভেরি ইকোনমিক্যাল। ঠিক আছে, টাকার দিক দিয়ে কিন্তু অনেকটা ইকোনমিক্যাল হয়ে যাচ্ছে প্রসেসটা। তো আর কি, ইট ক্যান বি লোকেটেড নিয়ার লোড সেন্টার্স বিকজ ইট ডাজ নট রিকোয়ার লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার অ্যান্ড need not be near coal mines, therefore the cost of primary distribution is reduced। মানে হচ্ছে আমার কিন্তু জেনারেলি খুব বেশি পরিমাণ, বিশাল পরিমাণে যে আমার জল লাগবে সেটাও না, মানে জাস্ট কুলেন্ট হিসাবে যতটুকু পরিমাণ জল দরকার সেই জলটা নিচ্ছি। কিন্তু আমার থার্মাল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে কি হচ্ছিল যে আমাকে ওই মনে পড়ছে মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিন্তু বয়লারের গায়ে যে টিউবগুলো ছিল সেই টিউবগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাকে জল পাঠাতে হচ্ছিল, মনে পড়ছে? সুপারহিট ওই উপর থেকে হ্যাঁ সুপার হিটার থেকে একটা টিউব, একটা অ্যারো দেওয়া ছিল যেখানে টিউবগুলোকে মানে টিউবের মধ্যে জলগুলোকে সুপার হিট করতে হচ্ছিল আলাদা করে স্টিমে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তো এইখানে এই জলের খরচাটা অনেক কম লাগছে, মানে জলের মানে অ্যামাউন্ট অফ ইউসেজ যেটা অফ ওয়াটার সেটা অনেক এখানে অনেক পরিমাণে কম লাগছে। তার ফলে কি হচ্ছে, আর কোল মাইন যেটা আমাদের থার্মাল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে লাগছিল, এখানে কিন্তু কোনো রকম ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামকে নিয়ে আসার জন্য কোনো রকম মাইন্স বা আলাদা কোনো জায়গায় কিন্তু সেখানে কাছাকাছি প্ল্যান্টটাকে ইনস্টল করতে হচ্ছে না, তার ফলে এখানে অনেকগুলো কস্ট কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি জেনারেলি এটা লোড সেন্টার, মানে লোড সেন্টার বলতে হচ্ছে যেখানে ধরো ডিস্ট্রিবিউশন স্টেশন যে জায়গাটা আছে পাওয়ারের, তো সেই জায়গার কাছাকাছি আমি এটাকে লোকেট করতে পারছি বা ইনস্টল করতে পারছি, কারণ আমার এখানে এক্সপেন্স বা মানে মানে ট্রান্সপোর্টেশন বা ওয়াটার রিলেটেড কোনো প্রবলেমস আমাকে এই পাওয়ার প্ল্যান্টে অ্যাটলিস্ট ফেস করতে হচ্ছে না। নেক্সট হচ্ছে there are large deposit of nuclear fuel available all over the world. Therefore, such plants can ensure continued supply of electrical energy for thousands of years. মানে হচ্ছে আমার পৃথিবীতে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার ফুয়েল কিন্তু জেনারেট হয়, ঠিক আছে, মানে ইজিলি অ্যাভেলেবল। তাহলে এই প্ল্যান্টের প্রসেস কন্টিনিউ করার জন্য কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, তাই ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু এই পাওয়ার প্ল্যান্ট চালাতে বেশি পরিমাণে লাগে না। ঠিক আছে, এইবার হচ্ছে মানে আমি হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি এই পাওয়ার প্ল্যান্ট থেকে আউটপুট হিসাবে পেতে পারি, কারণ আমার ন্যাচারালি আমার মানে ন্যাচারালি বলবো না, এই লার্জ ডিপোজিট অফ নিউক্লিয়ার ফুয়েল আমার অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। ঠিক আছে, তো তার ফলে আমি এই নিউক্লিয়ার এলিমেন্টগুলোকে বাল্ক অ্যামাউন্টে ইউজ করে প্রচুর অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারি। আর আরেকটা কি, ইট এনশিওরস রিলায়েবিলিটি অফ অপারেশন, মানে এই অপারেটিং প্রসেস যেটা আমি চলছে অপারেটিং প্রসেসে কোনো রকম প্রবলেম হয় না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, কিন্তু এই প্রসেসিং এর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম ফেস করতে হয় না বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি আসি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই নিউক্লিয়ার এলিমেন্ট যেগুলোকে আমরা জেনারেলি ইউজ করে থাকি সেইগুলো জেনারেলি খুব এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, ইউরেনিয়াম খুব এক্সপেন্সিভ এলিমেন্ট। আর কি বলতো, মানে যখন ইউজ করছি এবার যদি সবকটা ইউরেনিয়াম ইউজ হয়ে যায় বা কোনো রকম ভাবে ইউরেনিয়ামটা মানে মিস ইউজ হয়, জেনারেলি যদি ইনকেস ইউরেনিয়ামটাকে প্রপারলি ইউজ না করতে পারি সেই এলিমেন্টটাকে কিন্তু আর রিকভার করা পসিবল নয়। তো তার জন্য ওখানে একটা কস্ট বেড়ে যাচ্ছে, ইউরেনিয়াম অ্যাভেলেবল হলেও আমার ইউরেনিয়ামের দাম অনেক বেশি। তো যখন আমি সেটাকে ইউজ করছি আর যদি ইনকেস কোনো রকম ভাবে মিস ইউজ হয়, জিনিসটা প্রপারলি ডিসইন্টিগ্রেট না হয়, তাহলে কিন্তু সেই এলিমেন্টটা আর নেক্সট টাইম রিকভার করা যায় না বা রিইউজ করা যায় না। তো এই জায়গাটা ডিসঅ্যাডভান্টেজ আছে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল কস্ট অফ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আদার প্ল্যান্টস। তো এইবার যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা যে মডারেটর যে জিনিসগুলোকে আমরা ইনস্টল করছি এই জিনিসগুলোর কস্ট কিন্তু কম্পেয়ার টু আদার পাওয়ার প্ল্যান্ট অনেক বেশি। তো ক্যাপিটাল কস্ট মানে শুরুর দিকে যে আমার ইনস্টলেশন কস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, মানে খুব ভীষণ এক্সপেন্সিভ এরিয়া, মানে এরিয়া যেখানে ইনস্টল করা হচ্ছে বা যে এলিমেন্টগুলো দিয়ে আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে তৈরি করা হচ্ছে, কনস্ট্রাকশন করা হচ্ছে, সেই কস্টটা প্রথম দিকে ক্যাপিটাল কস্ট হিসাবে একটা হিউজ এক্সপেন্স হয়। নেক্সট হচ্ছে দ্য ইরেকশন অ্যান্ড কমিশনিং অফ দ্য প্লান্ট রিকোয়ার গ্রেটার টেকনিক্যাল নো হাউ, মানে হচ্ছে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে চালাতে গেলে কিন্তু আমার টেকনিশিয়ান বা যারা থাকে যারা কাজ করবে
তো তাদের কিন্তু হাইলি নলেজেবল হতে হয়, কারণ এটা হচ্ছে খুব রিস্কি একটা জব, যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নিউক্লিয়ার এলিমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে। তো ইলেকশন আর ওই প্ল্যানটাকে চালনা করার জন্য যে লোকজন দরকার তাদেরকে হাইলি নলেজেবল হতে হয়। The fission byproducts are generally radioactive that may cause a dangerous amount of radioactive pollution. তাহলে এইবার ফিশন প্রসেসিং এর টাইমে যে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ এমিশন গুলো হচ্ছে সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে বা পলিউশনের হিসাবে কিন্তু খুব হ্যাজার্ডাস অ্যান্ড ডেঞ্জারাস। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার ডিসঅ্যাডভান্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি 7টা তোমাদের অ্যাডভান্টেজ আর 4-5টা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিয়েছি। তো এই পয়েন্টস গুলো জাস্ট মনে রাখবে, নিজের মতো করে লিখে নেবে। আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লিস্ট অফ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন স্টেট অ্যান্ড কান্ট্রি উইথ দেয়ার ক্যাপাসিটিস। তাহলে ইন্ডিয়াতে 22খানা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, মানে 22টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ওভার 7 স্টেটস। আর ক্যাপাসিটি কত? 6780 মেগাওয়াট ইলেকট্রিক। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা চার্ট দিয়ে দিয়েছি কোথায় কোথায় আছে, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র। ঠিক আছে, তো এইগুলো অপারেটর নেম দিয়ে দিয়েছি আর কত ক্যাপাসিটি সেইগুলো দিয়ে দিয়েছি। তার কোন কোন সালে সেইগুলো বেসিক্যালি উদ্বোধন হয়েছে সেই এগুলো দেওয়া আছে। ঠিক আছে, সেই কোন কোন সালে উদ্বোধন হয়েছে সেই ইয়ারগুলো দেওয়া আছে, 1993, 1984। তো এগুলো জাস্ট একবার দেখে নেবে কোন কোন জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টেশন ইনস্টল করা হয়েছে আর কোন সালে। এগুলো জাস্ট কয়েকটা লিস্ট খালি মনে রাখতে হবে অ্যালং উইথ দেয়ার ক্যাপাসিটি। তো এটা তো আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেল। আমি এবার কয়েকটা জাস্ট কোয়েশ্চেন ডিসকাস করছি, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আর এখন দেখে নাও যে যতটুকু পড়লাম তার মধ্যে কোনো রকম অসুবিধা আছে কিনা, পুরোটা একবার দেখে নাও, কভার আপ করে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম থাকলে বলো। একবার দেখে নাও এটা ডিফিকাল্ট কিছু না, কারণ এটা তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টও যেহেতু পড়েছো, সব জায়গায় মোটামুটি প্রসিডিওর সেম, কিভাবে শুধু হিট জেনারেট হবে বা স্টিম জেনারেট হবে সেটার শুধু এক একটার পাওয়ার প্ল্যান্টের ফাংশন আলাদা আলাদা। একবার দেখে নাও পুরোটা। আচ্ছা, অনিশ জয়েন করেছে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। একবার হালকা করে ম্যাম স্টিম টারবাইনটা বলে দিন না ম্যাম। স্টিম টারবাইন, এই স্টিম টারবাইন দেখো, এই যে দেখছো এই হিট এক্সচেঞ্জারের থেকে যে একটা লাইন বেরিয়েছে, একটা টিউব বেরিয়েছে, দেখো লেআউটে যে ব্লক ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা ব্লু রঙের টিউব বেরিয়েছে হিট এক্সচেঞ্জারের থেকে। ডায়াগ্রামটা ফলো করতে হবে। ডায়াগ্রামে দেখো হিট এক্সচেঞ্জার থেকে যে উপর থেকে ব্লু রঙের টিউবটা বেরিয়েছে, সেখান থেকে কি বেরোচ্ছে, হিট এক্সচেঞ্জার হয়ে, মানে ওয়াটারটা আমার এক্সচেঞ্জ হয়ে কি হচ্ছে, ওয়াটারের হিটটাকে কুল করে কি করছে, স্টিমে পরিণত করছে। ঠিক আছে, তো এইবার যে জলটা যে কনভার্ট হচ্ছে স্টিমে, সেই স্টিমটা কি করা হচ্ছে, সেই স্টিমটা আমাদের স্টিম টারবাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এবার স্টিম টারবাইনটা কি করে মানে রান করে, এই যে স্টিমটা আমি পাঠাচ্ছি, এই স্টিমের যে প্রেসার, এই স্টিমের প্রেসারটা কি করে, টারবাইনের যে ব্লেড গুলো থাকে ওই স্টিমের প্রেসারে আস্তে মানে স্টিমের প্রেসারে চলতে শুরু করে দেয়। ঠিক আছে,
তো এইবার যখনই আমি স্টিমটাকে পাস করাচ্ছি, টারবাইন ব্লেডগুলো তো কাজ করছে। এবার কি হয়, স্টিমটা দেখো, স্টিম টারবাইনের যে শেপটা আছে, শুরুর দিকটা ন্যারো হেড আর বাইরের দিকটা হচ্ছে ব্রড হেড, ঠিক আছে? তো ইনপুটের দিকটা দেখো ন্যারো হেড আছে। তো ওখানটা আমার প্রেসার বেশি থাকছে, তাহলে প্রেসার বেশি থাকলে ওই এরিয়াতে আমার ভলিউমটা কম থাকবে, ঠিক আছে? মানে স্টিমের ভলিউমটা কম থাকছে। যত টুয়ার্ডস আমি আউটসাইড বেরোচ্ছি, তখন কি হচ্ছে, আমার ব্রড শেপের জন্য বা এরিয়াটা বড় হয়ে যাওয়ার জন্য আমার প্রেসারটা ফল করে যাচ্ছে আর ভলিউমটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তার হ্যাঁ ফলে কি হচ্ছে, হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, তো বেসিক্যালি ওই আউটপুটে আমি কি যাচ্ছি, হিউজ ভলিউমটা আমার যেহেতু স্টিমের বেড়ে যাচ্ছে, তখন সেই হিউজ মানে সেই টারবাইন থেকে যে স্টিমের ইয়েটা বেড়ে যাচ্ছে, তখন সেটা আমি কি করছি, স্টিম টারবাইন থেকে আমি ওটাকে একটা অল্টারনেটরের সাথে কানেক্ট করে দিচ্ছি। তার ফলে কি হবে, ভলিউমটা যদি আমার এক্সপ্যান্ড করে যায়, ঠিক আছে, তাহলে এক্সপ্যান্ড যদি করে যায়, তাহলে আমার অল্টারনেটরে চলে যাবে। যে, হ্যাঁ, রোটেটিং শ্যাফট যেটা থাকছে, যেটার সাথে আমার টারবাইনটা কানেক্ট করা, সেটা আমার চালাতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে শ্যাফটের সাথে কানেক্ট করা থাকলে আমার কি হবে, হিউজ অ্যামাউন্ট অফ মানে বাল্ক অ্যামাউন্ট অফ ভলিউমে যদি স্টিমটা আমি সেন্ড করতে পারি, তখন আমার অল্টারনেটরের শ্যাফটে যেটা কানেক্ট করা থাকছে, তাহলে শ্যাফটটা কি হবে, তাড়াতাড়ি রোটেট করা শুরু করবে, ঠিক আছে? এবার এই রোটেশনটা আরো হাই স্পিডে হবে, কারণ আমার ভলিউমটা বেড়ে যাচ্ছে। এর ফলে কি হবে, আমার যে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আউটপুটে আমি পারবো অল্টারনেটরে, সেটা বেশি পরিমাণে পাবো। আর এই লেআউটটা অতটা ডিফিকাল্ট না, এই লেআউটটা মানে মনে রাখতে বেশি অসুবিধা হবে না, কারণ এখানে এলিমেন্ট অনেক কম ইউজ করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। তো এটা জাস্ট এক দুবার প্র্যাকটিস করবে পাওয়ার প্ল্যান্টের লেআউটটা, এটা প্রবলেম কিছু হবে না। আচ্ছা, দেখে নাও আর কোনো রকম ডাউট থাকলে। কোনো রকম প্রবলেম আছে? দেখে নিয়েছো সবাই? না ম্যাম। ঠিক আছে, তাহলে এটা একবার ভালো করে পড়ে নেবে। আমি নেক্সট ক্লাসে আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে কোয়েশ্চেন আনসার যেগুলো আছে সেগুলো আমি ডিসকাস করব, ঠিক আছে? সবাই নেক্সট দিন একটা পেন আর পেপার নিয়ে বসবে, আমি এই কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করব। দেন ডিসকাশনের পর আমি চলে যাব হাইড্রো পাওয়ার স্টেশনে, ঠিক আছে? হাইড্রো পাওয়ার স্টেশনের পিপিটি আমি এই কাল বা পরশুর মধ্যে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, ওকে। ভালো করে এটা পড়ে নাও। হ্যাঁ, ততক্ষণে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও। আর থার্মাল পাওয়ার স্টেশনটা কিন্তু সাথে সাথে রিভাইজ করতে থাকবে।